কিলোমিটার ভারতীয় ভূখণ্ডের ভেতরে প্রবেশ করে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ স্থায়ী সামরিক অবকাঠামো নির্মাণ করে বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এমন অভিযোগ তুলেছে সীমান্তবর্তী এলাকার একটি আদিবাসী সংগঠন। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন অনুযায়ী অরুণাচল প্রদেশের আপার সুবনশিরি জেলার সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী নাহ আদিবাসী সংগঠন নাহ ওয়েলফেয়ার সোসাইটি দাবি করেছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বা এলএসি সংলগ্ন ভারতীয় ভূখণ্ডের অন্তত 5টি এলাকায় প্রবেশ করে চীনা সেনাবাহিনী স্থায়ী ঘাঁটি, সামরিক ক্যাম্প এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করেছে। সংগঠনটির সভাপতি কেরু চাঁদের জানান, ওই জমিগুলো তাদের পূর্বপুরুষদের। বহু প্রজন্ম ধরে তারা সেখানে শিকার, কৃষিকাজ, বনজ সম্পদ সংগ্রহ এবং গবাদি পশু চারণের মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। কিন্তু বর্তমানে স্থানীয় বাসিন্দাদের ওইসব এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কেরুচাঁদের আরও দাবি করেন, প্রায় 12 বছর আগে থেকে মাঝে মধ্যে চীনা সেনারা এসব এলাকায় প্রবেশ করলেও 2020 সাল থেকে তারা স্থায়ীভাবে ওই ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেয়। তার ভাষায়, সেই সময় থেকে স্থানীয়দের জন্য পূর্বপুরুষদের জমিতে যাওয়া কার্যত বন্ধ হয়ে গেছে। ফলে গত 6 বছর ধরে ওই এলাকায় কৃষিকাজ ও পশুচারণ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে বলে অভিযোগ করা হয়। নাহ ওয়েলফেয়ার সোসাইটি সম্প্রতি আপার সুবনশিরি জেলার ডেপুটি কমিশনারের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছে। সেখানে বলা হয়েছে, তাংশি রাজস্ব সার্কেলের আওতাধীন 5টি এলাকায় চীন ধীরে ধীরে নিজেদের নিয়ন্ত্রণ বিস্তার করছে। সংগঠনটির অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত বরাবর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলে নিয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে চীন সরকার। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়েছে, ভারতের ভূখণ্ডের ভেতরেই চীনের সেনাবাহিনী সামরিক ক্যাম্প ও সড়ক নির্মাণ করেছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ঐতিহ্যগতভাবে ব্যবহৃত জমিতে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশে চীনা সামরিক বাহিনীর অনুপ্রবেশ এবং সেখানে ঘাঁটি স্থাপনের অভিযোগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো ভুল ও ভিত্তিহীন। অর্থাৎ সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে এ ধরনের অনুপ্রবেশের দাবি প্রত্যাখ্যান করেছে। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, গত 10 থেকে 15 বছর তাংশি সীমান্ত এলাকায় চীনের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সংগঠনটির দাবি, যত বেশি সম্ভব এলাকার নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই চীনা সেনাবাহিনীর কৌশলগত উদ্দেশ্য। কেরুচাঁদের বলেন, ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং দীর্ঘদিন ধরে সেনাবাহিনী সীমান্ত রক্ষায় দায়িত্ব পালন করছে। তবে বর্তমান পরিস্থিতিতে শুধু সেনাবাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয় বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, তাংশিং এলাকায় চীনা সামরিক বাহিনীর তৎপরতা, গতি ও উদ্দেশ্য অত্যন্ত উদ্বেগজনক ও স্থানীয়দের মতে তারা প্রতিদিন ইঞ্চি ইঞ্চি করে নিজেদের ভূমি হারাচ্ছেন। এর আগে লাদাখ সীমান্তেও একই ধরনের অভিযোগ উঠেছিল। সে সময় স্থানীয় পশুপালনকারীদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ ওঠে চীনা বাহিনীর বিরুদ্ধে। তবে তখনও ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, লাদাখে ভারতের 1 ইঞ্চি ভূখণ্ড চীনের দখলে যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন যে ক্ষমতার দ্বন্দ্বে অনৈক্য সৃষ্টি করে ফ্যাসিস্টদের ফেরার পথ করে দেয়। এই যে উক্তিটি, এই উক্তিটির সাথে আমি পুরোপুরিভাবে একমত হতে পারছি। এই উক্তিটি প্রকারান্তরে কি বর্তমান সরকার এবং বিরোধী দলকে দায়মুক্তি দেয়? তারা শুধু ক্ষমতার দ্বন্দ্বে এটা করছে, তারা দলগতভাবে রাজনৈতিক তাদের যে এজেন্ডা সেই দিক থেকে তারা দেশপ্রেমের পরিচয় দিচ্ছে। শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বেই কি আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হচ্ছে, নাকি তাদের নির্বুদ্ধিতা, তাদের চরিত্রহীনতা, তাদের অসৎ উদ্দেশ্য সাধনের লোভ চরিতার্থ করার যে আকাঙ্ক্ষা সেটির কারণে ঘটছে? কাজে এটা শুধু ক্ষমতার দ্বন্দ্ব না, এটা হচ্ছে ব্যক্তিগত আকাঙ্ক্ষা, লোভ এবং অনৈতিক অবস্থান। জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন দান করেছে তাদের রক্তের সাথে বেইমানি করা। কিন্তু একটা জিনিস তাদের মনে রাখা উচিত, যে রক্ত কখনো মিথ্যা বলে না। যে রক্ত দান করা হয় রাজপথে, সেই রক্ত কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানুষ বিশ্বাসঘাতকতা করে, কিন্তু রক্ত তার যে
আত্মত্যাগ সেটি সুদে আসলে সে কিন্তু আদায় করে নেয়। কবি রবীন্দ্রনাথের ভক্ত হবে, জমিদার রবীন্দ্রনাথের ভক্ত নয়। বিপ্লবীদের মধ্যে অনেকের ফলে ফ্যাসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠতে শুরু করেছে। আমরা রাজনীতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু একে অপরকে শত্রু জ্ঞান করব না। আমি দুটো প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করি। একটা প্রশ্ন হলো যে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজিত হলেন? মাহমুদুর রহমান এখানে বলেছেন যে সিরাজউদ্দৌলা ১৯৫৭ সালে পলাশীর যুদ্ধে পরাজিত হয়েছিল মীর জাফরের বিশ্বাসঘাতকতার জন্য, এবং যুদ্ধটা ছিল সম্পূর্ণ অর্থনৈতিক। যুদ্ধটা কতটা অর্থনৈতিক ছিল সে ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, কিন্তু ব্যক্তি সিরাজউদ্দৌলার যে ইমেজ ছিল সে ইমেজটা তখনকার তার অধীনস্থ যে শাসকগণ বা তার অধীনস্থ যে প্রজারা তারা সিরাজউদ্দৌলাকে একজন সৎ বা নেতা হিসেবে কখনো দেখেনি। সিরাজউদ্দৌলা ছিল একজন মদ্যপ, হঠকারী এবং ক্রুদ্ধ প্রকৃতির মানুষ। কাজেই তার মৃত্যুতে বরং মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছিল, কিন্তু ইতিহাস বিভিন্ন সময় বিভিন্নভাবে রচিত হয়। পরবর্তীতে সিরাজউদ্দৌলাকে একজন ট্র্যাজেডির হিরো হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে, বাট হি ওয়াজ নট এ ট্র্যাজিক হিরো। মানব জমিনের রিপোর্ট, গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন এবং কর্মসূচি ঘোষণা উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। জামায়াতের মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে 2 থেকে 9 জুলাইয়ের রাজধানীতে গণ অভ্যুত্থানের শহীদ ও আহত পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময় এবং অভ্যুত্থানের স্মৃতি বিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা এবং দোয়া। মানব জমিনের আরও অনেক খবরের মধ্যে আছে 9,38,000 কোটি টাকার বাজেট পাস, মানবতা বিরোধী অপরাধে ইনু 10 বছরের সশ্রম কারাদণ্ড। খামিনির জানাজায় অংশ নেবেন স্পিকার। নতুন কাঠামোয় এগোচ্ছে এনসিপি যেভাবে তৈরি হয়েছে এবং যেভাবে তারা নিজেদেরকে তাদেরই তৈরি করা যে রাজনৈতিক প্রেক্ষাপট সেটিকে তারা যেভাবে নষ্ট করেছে, পরবর্তীতে সরকারের অংশ হয়ে বা গণ অভ্যুত্থানের পক্ষে সঠিকভাবে অবস্থান না নিয়ে, তাতে তারা খুব সহজে আবার একটা রাজনৈতিক দল হিসেবে দাঁড়ায় যেতে পারবে বলে মনে করার কোনো কারণ নেই। বিজনেস স্ট্যান্ডার্ডের যে রিপোর্টটি আমি বলছি সেটি হচ্ছে ইউএস সুপ্রিম কোর্ট ব্লকস ট্রাম্পস বিড টু এন্ড বার্থ রাইট সিটিজেনশিপ, অর্থাৎ ট্রাম্প যে জন্মগতভাবেই নাগরিকত্ব পাওয়ার যে বিধি যুক্তরাষ্ট্রে প্রচলিত ছিল সেটিকে তিনি বন্ধ করতে চেয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্রের আদালত সেটিকে বাতিল করে দিয়েছে, অর্থাৎ ট্রাম্পের এই পদ্ধতিটি আর কার্যকর থাকবে। ইন এ ল্যান্ডমার্ক রুলিং দ্য কোর্ট affords the constitutional guarantee of citizenship by birth, rejecting President Donald Trump's executive order targeting children of non-citizen parents. Supreme Court rules 6-3 against Trump's birthright citizenship order. Court reaffirms 1898 precedent interpreting the 12th Amendment. Justices says there is no reasons to depart from long-standing constitutional interpretation. বিচারকরা বলেছেন যে কোনোই কারণ এমন ঘটেনি যে এতদিনকার প্রচলিত যে কনস্টিটিউশনাল যে পদ্ধতি চালু আছে সেটি থেকে সরে যাওয়া। মার্কস দ্য সেকেন্ড মেজর ট্রাম্প পলিসি স্ট্রাক down by the court this year. The US Supreme Court on Tuesday, 30 June, struck down President Donald Trump's executive order seeking to restrict birthright citizenships, ruling that children born on US soil remain entitled to citizenships regardless of their parents' immigration status. Business Standard আরেকটি খবরে বলা হচ্ছে যে will Russia succumb to energy crisis? বিশ্বের অন্যতম বৃহৎ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ রাশিয়া, অথচ এখন দেশটির বিভিন্ন অঞ্চলে জ্বালানির তীব্র সংকট দেখা দিয়েছে। রাজধানী মস্কোতে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন গাড়ির চালকরা।
অনেকেই প্রয়োজনীয় জ্বালানি পেতে সারাদিন এক স্টেশন থেকে আরেক স্টেশনে ঘুরছেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর এতদিন রাজধানীর মানুষ যুদ্ধের প্রভাব খুব একটা অনুভব করেনি। তবে যুদ্ধের পঞ্চম বছরে এবার সেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠছে সাধারণ রুশদের জীবনেও। রাশিয়ার এই জ্বালানি সংকটের অন্যতম কারণ ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা। গত মে মাসে রাশিয়ার ভেতরে নজিরবিহীন ড্রোন অভিযান চালায় ইউক্রেন। গত সপ্তাহে এক রাতেই রাশিয়া দাবি করেছে তারা 12টি অঞ্চলে 660টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। 2022 সালে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটিকে ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলাগুলোর একটি বলা হচ্ছে। ইউক্রেনের হামলার লক্ষ্য ছিল অত্যন্ত কৌশলগত। তারা রাশিয়ার অভ্যন্তরে থাকা তেল শোধনাগার, তেল টার্মিনাল, নৌঘাঁটি ও অস্ত্র কারখানায় আঘাত হানছে। উদ্দেশ্য রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে দেয়া। এর প্রভাব এখন স্পষ্ট হয়ে উঠছে। রাশিয়ার বিভিন্ন অঞ্চলের পেট্রোল পাম্পে দীর্ঘ সারির ছবি ও তথ্য প্রকাশ করছে দেশটির স্বাধীন গণমাধ্যম। রুশ সরকার বিষয়টি আড়াল করার চেষ্টা করলেও জ্বালানির সংকট আর লুকিয়ে রাখা যাচ্ছে না। 2014 সালে ইউক্রেন থেকে দখল করা ক্রিমিয়ায় জরুরি অবস্থা জারি করে জ্বালানি বিক্রি সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। সংকট যে কতটা গভীর তা স্পষ্ট হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সপ্তাহান্তের এক জরুরি বৈঠকে। যে সংকটকে ক্রেমলিন কয়েক সপ্তাহ ধরে ছোটখাটো সমস্যা বলে উড়িয়ে দিচ্ছিল, পুতিন নিজেই এবার তা স্বীকার করতে বাধ্য হলেন। তিনি স্পষ্ট জানান, দেশের পেট্রোলে মজুদ উদ্বেগজনক পর্যায়ে নেমে এসেছে এবং চালক ও ব্যবসায়ীদের সমস্যা এখনো কাটেনি। সংকট সামাল দিতে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং প্রয়োজনে ডিজেল রপ্তানি সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা ভাবা হচ্ছে। পুতিন আরও সতর্ক করে বলেন, এই সংকটের কারণে বড় ঝুঁকিতে পড়তে পারে রাশিয়ার কৃষি খাত। এই পরিস্থিতি পশ্চিমা দেশগুলোর মধ্যেও নতুন আশার জন্ম দিয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত সাম্প্রতিক G7 সম্মেলনে উর্সুলা ফন ডার লেইন বলেন, 2026 সালের পরিস্থিতি 2025 সালের তুলনায় অনেক বদলে গেছে। রাশিয়ার ক্লান্তি এখন প্রকাশ্যে দেখা যাচ্ছে এবং এ সময় ইউক্রেনকে আরো জোরালোভাবে সমর্থন করা প্রয়োজন। এদিকে কাউন্সিল অন ফরেন রিলেশনসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ড্রোনের পরিধি বাড়ানোর কারণে ইউক্রেন গত ফেব্রুয়ারি মাসেই রাশিয়ার কাছ থেকে 78 বর্গমাইল এলাকা পুনর্দখল করেছে এবং 2025 সালে রাশিয়ার সামরিক অগ্রগতির ধারাকে অনেকটাই বদলে দিতে পেরেছে। তবে সবচেয়ে বড় চমক দেখিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2025 সালে যিনি কিয়েভকে যুদ্ধ থামানোর জন্য রাশিয়ার সাথে আপোষ করার জন্য চাপ দিচ্ছিলেন, সেই ট্রাম্পই এবার G7 সম্মেলনে বলেন, রাশিয়ার এবার একটি সমঝোতায় আসা উচিত। শুধু তাই নয়, হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সাহসী আখ্যা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, জেলেনস্কি যুদ্ধে বেশ ভালো করছেন। ইউক্রেন প্রেসিডেন্টও বিশ্বাস করেন সঠিক আন্তর্জাতিক সমর্থন পেলে তারা রাশিয়াকে আলোচনায় বসতে বাধ্য করতে পারবেন। বিশ্লেষকদের মতে পুতিন এখনই নিজের অবস্থান বদলাবেন না। এর দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, রাজনৈতিক কারণ। দীর্ঘদিন ধরে পুতিন নিজেকে একজন শক্ত ও আপোষহীন নেতা হিসেবে তুলে ধরেছেন। তাই যুদ্ধে বড় কোনো সাফল্য ছাড়াই শান্তি চুক্তি করলে তা তার ভাবমূর্তি ও ক্ষমতার জন্য বড় ধাক্কা হতে পারে। দ্বিতীয়ত, কট্টরপন্থীদের চাপ। পুতিনের ঘনিষ্ঠ অনেকেই এখনো বিশ্বাস করেন ইউক্রেনের দনবাস অঞ্চল পুরোপুরি দখল করা সম্ভব। তাই তারা মনে করেন কিছু ড্রোন হামলা বা অর্থনৈতিক ক্ষতির কারণে যুদ্ধ থামানো কোনো প্রয়োজন নেই। ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলায় রাশিয়া এখন বাস্তব অর্থেই অর্থনৈতিক ও জ্বালানি চাপে পড়েছে।